জজ সাহেবকে যথাযথ প্রমাণ দেখিয়ে সবাইকে নির্দোষ প্রমাণ করলো বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী বিদ্যুতের উপর প্রচন্ড রেগে যায় আর শিলনোড়া ধরে আর বলে, তোমার এত বড় সাহস! তুমি কি করে ভাবলে আমার বাচ্চা নষ্ট করে আমি তোমার কাছে যাব? শোনো, একদম আমার সামনে আসবে না। তখন বিদ্যুৎ বলে, শোন বাণী, তোকে আমি একটা কথা বলছি, এই শিলনোড়া রাখ। তারপরে শিলনোড়াটা কেড়ে নিয়ে যায় বিদ্যুৎ। তারপরে বিদ্যুৎ বলে, তুই কি ভেবেছিস বলতো? আমি যা বলছি শোন, তো ভালোর জন্যই বলছি। ওই যে বাবু ধরেছিলি তো, অনিরুদ্ধ বাবুকে, তারপরে সে কি করলো? সে দেখ, নিজের বাচ্চার কথাই ভাববে। এই যে তোর বাচ্চাটা হলে না, তানিয়ার কথা আর ভাববে না। তানিয়া কি দেখবে? দেখবে না তো। সেই জন্যই তোকে বলছি। আমি কি বলছি, আমার কথা শোন। তখন বাণী বলে, তুমি একদম কোনো কথা বলবে না। তোমার মতো নিচু মনের মানুষ না আমি আর একটাও দেখিনি। তখনই শ্যামলী বলে, বাণী রে, বিদ্যুৎ তো আর ভুল কিছু বলছে না। একটু ভেবে দেখ না, বিদ্যুৎ যা বলছে ও তো ঠিকই বলেছে। এই যে তোর বাচ্চাটা, ও যদি হয় তখন তো আমার দিদি ভাইয়ের আদরটা কমে যাবে বল। ওকে তো সবাই অবহেলা করবে। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ মা, আমি সেটাই বলছি। আর সেই জন্যই বাণীকে বুঝাও, বাণীর এখনো সময় আছে। ও যদি আমার কাছে চলে আসে, আমরা তো ভালো থাকবো। তখন বাণী বলে, একদম কোনো কথা বলবে না তুমি। এই নিয়ে আর একটা কথা যদি বলো না, তোমার জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলবো। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আর শোনো, আমি কোনো বাঘিনী নই, বুঝতে পেরেছো? আমি একজন মা। আর নিজের সন্তানদের রক্ষা করার জন্য প্রত্যেকটা মেয়ে নিজের সব কিছু দিয়ে দিতে পারে। আর প্রত্যেকটা মেয়ের ভিতরেই না মা কালী বাস করে। তাই তুমি যদি এখন এখান থেকে না যাও না, তোমাকে আমি শেষ করে ফেলবো। তোমার পাপের শাস্তি তো আজকে আমি দেবই। এই বলেই শিলনোড়াটা আবার হাতে নিয়ে নেয় বাণী। তখন শ্যামলী বলে, ওই দেখো, আবার শিলনোড়া হাতে নিয়ে নিয়েছে। বাণী, তুই কি করছিস বলতো? এটা রাখ, হাত থেকে রাখ। তখন বাণী বিদ্যুৎকে দৌড়াতে থাকে আর বলে, তোমাকে আজকে আমি শেষ করে দেব। তোমার পাপের শাস্তি তো পেতেই হবে। তখন বিদ্যুৎকে সোফায় ফেলে বাণী মারতে যাবে, ঠিক তখনই তানিয়া সেখানে হাজির হয় আর বলে, মা, তুমি কি করছো? ভালো রাক্ষসকে এরকম ভাবে মারছো কেন? তখনই বাণী বলে, মাম্মাম, তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে, ঘরে যাও। তখন বিদ্যুৎ তানিয়ার পিছনে গিয়ে লুকোয় আর বলে, না না তানিয়া, তুমি কোথাও যাবে না, তুমি শুধু আমার সঙ্গে যাবে। তখনই বাণী বিদ্যুৎকে বলে, তুমি এখান থেকে যাবে না আমি তোমাকে একদম শেষ করে দেবো। তখনই বিদ্যুৎ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তানিয়া বলে, আচ্ছা মা, বাবা, তারপর মিষ্টি মা সহ সবাই কোথায় গেছে? তখন বাণী বলে, সবাই খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আমি তোমাকে বললাম, মামুনি, মামামকে নিয়ে ভিতরে যাও। তারপরে শ্যামলী তানিয়াকে নিয়ে ভিতরে চলে যায়। ওইদিকে বাণীর মনে পড়ে যায় মধুরা ম্যামের কথা, যে টাকা জোগাড় করতে হবে। তখন বাণী নিজের গয়নাগুলো নিয়ে নেয় আর বলে, এগুলোই আমার কাছে শেষ সম্বল, আমাকে যেতে হবে। ওইদিকে তাপস বলে, আচ্ছা, তোমাদের কোনো কষ্ট হচ্ছে না তো? সবাইকে লকআপে ঢুকিয়ে দিয়েছে অফিসার। তখন সাথী বলে, আজকে আমাদের এই দিনও দেখতে হচ্ছে, আমার তো কিছুই ভালো লাগছে না। তখন নয়নতারা বলে, দূর, এইভাবে বসে থাকতে থাকতে তো আমার কোমরটাই ব্যথা হয়ে যাবে। কোমর নিয়ে তো উঠতেই পারবো না। কি করব আমি? ও অফিসার, দেখছেন তো, আমিও না সাথীর মতোই, আমারও না হাতটা ভাঙা, হাতের ব্যান্ডেজটা সবেমাত্র 2 দিন আগে খুললাম। তখন অফিসার বলে, দেখুন আপনি একটু চুপ করুন না, নিজেকে সংযত করুন। মীনাক্ষী রয়কে জেরা করা হচ্ছে, আস্তে আস্তে আপনাদেরও ডাকা হবে। তখন নয়নতারা বলে, এই সব কিছু হচ্ছে ওই বাণীর জন্য, এ বাণী সবকিছু করেছে। তখন সাথী বলে, আচ্ছা মাসিমা, আপনি বারবার বাণীকে কেন দোষারোপ করছেন বলুন তো? বাণী তো চেষ্টা করছে। তখন ঈশানী বলে, আচ্ছা সাথী, নিজের বৌমার জন্য অন্ধ হয়ে যেও না। সত্যি কি বাণী আমাদের জন্য কিছু করেছে? এতক্ষণ সময় কি লাগে আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যেতে? ওকে একবারও এসেছে? তখন নয়নতারা বলে, যাক বৌমা, তুমি অন্তত এতদিন পর হলেও বুঝতে পেরেছো যে আমি না ভুল কথা বলছি না। তখন অফিসার আসে আর এসেই বলে, আপনারা না এরকম কথা বলবেন না। তখনই অফিসারকে দাদু বলে, আচ্ছা অফিসার, বিশ্বাস করুন, আমরা না একদম নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। তখন অফিসার বলে, যা যা প্রমাণ পেয়েছি তার বিরুদ্ধে আপনাদের কেস সাজানো হয়েছে। এখানে নির্দোষ নাকি নির্দোষ না কোর্টে প্রমাণ হবে। তখন অনিরুদ্ধ বলে, আমাদেরকে ফাঁসানো হচ্ছে, বিশ্বাস করুন। তখনই সেখানে বিক্রমদেব আসে আর এসেই বলে, কি রয়্যান চ্যাটার্জি গ্রুপ, আপনারা হাজতবাস করছেন? বাহ, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তাই তো? তখনই তাপস বলে, তুমি তুমি এখানে কি করছো? তার মানে বিক্রম দেব, এই সব কিছু তুমি করেছো, তাই তো? এই সব কিছুর পিছনে তুমি রয়েছো? তখনই বিক্রম বলে, আমি আমি আর কি করেছি? তোমরা তো তোমাদের পাপের ফল পাচ্ছ। তখন তাপস বলে, একদম বাজে কথা বলবে না, আমরা কোনো রকম কোনো পাপ করিনি। যা অন্যায় করেছো তুমি করেছো। তখনই বিক্রম বলে, শুনুন মেসোমশাই, আপনাকে বলছি, এখনো সময় আছে।
আমার হাতে পায়ে ধরুন, আমার কাছে সবকিছু দিয়ে দিন, তাহলে আপনাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাব। তখন দাদু বলে, একদম মুখ সামলে কথা বলবে, আমরা কোনোদিনও কারো কাছে নত হইনি, তোমার কাছেও নত হব না। তখন সাথী বলে, তোমার কাছে নত হওয়ার থেকে জেলে থাকা ভালো। তখন বিক্রমদেব বলে, সাথী, এসব কথা বলতে হয় নাকি? তখন অনিরুদ্ধ বলে, আপনি এখানে কি করছেন? চলে যান এখান থেকে, এখানে আপনার চেহারাও আমরা দেখতে চাই না। তখন বিক্রমদেব বলে, শোনো অনিরুদ্ধ, এটা তোমার বাড়ির ড্রয়িং রুম নয় যে তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। তাই মুখ সামলে কথা বলো, তোমাদের জোর জবরদস্তি না এখানে চলবে না। তখন দাদু বলে, শোনো বিক্রমদেব, আমাদের সব কিছু যদি আমরা ফিরে নাও পাই, তাও তোমার কাছে আমরা নত হব না, তোমাকে লিখে দেব না। তখন ঈশানী বলে, হ্যাঁ তাই তো, আপনি এইভাবে আমাদের উপর চিৎকার চেঁচামেচি করতে পারেন না। তখনই বিক্রমদেব বলে, ঠিক আছে, আপনি যখন এত মিষ্টি করে বললেন, নাই চিৎকার চেঁচামেচি করলাম। তবে সাথী, তুমি তাপসের সঙ্গে না থেকে আমার সঙ্গে থাকলে কিন্তু আর ভালো থাকতে, তোমার এই দিন আর হতো না। তখন তাপস বলে, তোমার মতো নিচু মানুষ আমি আর দেখিনি। তখন সাথী বলে, তোমার কাছে তোমার মতো মানুষের সঙ্গে থাকার থেকে সারা জীবন একা থাকা ভালো বিক্রমদেব। তখনই ওদের কথা শুনে অনিরুদ্ধ মনে মনে বলে, মা এসব কি কথাবার্তা বলছে, আর উনি বা এসব বলছে কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন অনিরুদ্ধর মনে একটা প্রশ্ন জাগতে থাকে, যে কি এমন শত্রুতা। তখন বিক্রমদেব বলে, ভালো কথা বললাম, ভাল লাগলো না তো তোমাদের? ঠিক আছে, সে একদিন আমার কাছে আসতে হবে। তখন সাথী বলে, শুনুন, আপনার সঙ্গে কি শত্রুতা না শত্রুতা জানি না, তবে আমাদের পিছনে লাগা এভাবে বন্ধ করুন। তখন বিক্রমদেব বলে, আপনাদের কাছে এখনো সময় আছে, হাত জোর করে আমার কাছে ক্ষমা চান। তখনই দেখা যাবে নয়নতারা মনে মনে ভাবে, সত্যি কি এই সবকিছুর পিছনে বিক্রমদেব রয়েছে? মৌরিকে কেন অ্যারেস্ট করলো না পুলিশ? তাহলে কি দিদিভাইও আছে এসব কিছু পিছনে? অন্যদিকে বাণী সব স্বর্ণকারের দোকানে ঘুরেও কোথাও নিজের গয়নাগুলো বন্ধক রাখতে পারেনি। তখন একটা স্বর্ণকারকে নিজের কথাগুলো সমস্যাগুলো বুঝিয়ে সেখান থেকে গয়না বন্ধক রেখে তারপরে টাকা আনে। তখন টাকাগুলো পেতেই মধুরা ম্যামকে ফোন করে বাণী আর বলে, মধুরা ম্যাম, টাকার জোগাড় হয়ে গেছে, আপনি সব ব্যবস্থা করুন। অন্যদিকে নয়নতারা বলে, দিদ, বাণী এখনো আসলো? কি সারাদিন তো চলে গেল, বাণীর আসার তো নাম নেই, তোমরা শুধু শুধু ওকে বিশ্বাস করছো। ঠিক তখনই বাণী সেখানে এসে হাজির হয়। তখন সাথী বলে, বাণী। তখন বাণীকে দেখেই সবাই যেন একটু স্বস্তি পায়। অফিসারকে গিয়ে বাণী বলে, অফিসার, আমি সবার জন্য একটু খাবার এনেছি, আপনি প্লিজ খাওয়ার অনুমতি দিন। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আমাদের তো সে পারমিশন দেওয়ার অধিকার নেই, তারপরেও দেখছি আমি কি করা যায়। তখন বাণী বলে, আসলে মায়ের তো গ্যাস্ট্রিক আর দাদুর শরীরটা ভালো নয়, তার জন্য খাবার নিয়ে এসেছিলাম। তখন অফিসার বলে, ঠিক আছে, চেক করে দেখছি একটু। তখনই বাণী সবাইকে বলে, ঠিক আছে। তারপরে কনস্টেবল দিয়ে চেক করায় আর বলে, স্যার ঠিক আছে খাবার। তারপরে বাণী সবার কাছে যায়, গিয়ে বলে, সবার জন্য আমি একটু খাবার এনেছি। তারপরেই বাণী সবাইকে বলে, তোমাদের কি অবস্থা দাদু, কেমন আছো তুমি? তখন দাদু বলে, আমি ঠিক আছি বাণী, তুমি আমাদেরকে বের করার এখান থেকে ব্যবস্থা করো। তখন বাণী বলে, চিন্তা করবে না, আসলে কালকেই তো কেসটা কোর্টে উঠবে, কালকে যে করি হোক মধুরা ম্যাম সবাইকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। তখন অনিরুদ্ধ বলে, বাণী, প্রিন্সেস কেমন আছে? তখন বাণী বলে, ঠিক আছে, ওর ওকে শুইয়ে দিয়েছি। তখন ঈশানী বলে, খাবার খেয়েছে? তখন বাণী বলে, হ্যাঁ মা, ও খাবার খেয়েছে, আপনারা বরং এখন খাবারটা খেয়ে নিন। তখন ঈশানী বলে, আমার তো খেতে ইচ্ছে করছে না। ওইদিকে তাপস বলে, বাণী, তুমি যে করে হোক আমাদেরকে বের করার চেষ্টা করো। তখন বাণী বলে, আচ্ছা, বাবা কোথায়, ছোট বাবু? তখন তাপস বলে, ওকে জেরা করার জন্য নিয়ে গেছে। তখন বাণী বলে, ঠিক আছে, সবার জন্য আমি খাবার এনেছি, একটু একটু করে সবাই মুখে দিয়ে নিন। তারপরে সবাইকে খাবার দিয়ে দেয় বাণী। তখন সাথী বলে, আমার না খেতে ইচ্ছে করছে না। তখন ঈশানীও বলে, আমারও খেতে ইচ্ছে করছে না। তারপরেই সাথী বলে, বাণী তুমি খেয়েছো? তখন বাণী বলে, আপনারা না খেলে আমি কি করে খাই বলুন তো, আমি বাড়ি গিয়ে ঠিক খেয়ে নেব, আপনারা ভাববেন না, আপনারা বরং এখন খাবারটা খেয়ে নিন। তখন দাদু বলে, আমাদের এই দিনও দেখতে হবে, আমরা ভাবতে পারিনি। তখন সাথী বলে, হ্যাঁ তাই তো। তখন বাণী বলে, চিন্তা করবেন না, সবাইকে আমি ঠিক বের করব। তখনই সবার কথা শুনে অফিসার বলে, এদের দেখে তো মনে হচ্ছে না এরা এত বড় অপরাধ করতে পারে, তাহলে কি আছে এর পিছনে? তারপর দেখা যাবে। রাতের বেলা হঠাৎ করে হই হুল্লোড় পড়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, কি ব্যাপার, ওখানে এত শব্দ কিসের? তখন অফিসারকে অনিরুদ্ধ ডাকে আর বলে, কি হয়েছে, কেউ কি অসুস্থ হয়েছে? তখন অফিসার বলে, হ্যাঁ, পিনাকি রয় একটু অসুস্থ হয়ে গেছে। তখন ঈশানী কাঁদতে থাকে আর বলে, পিনাকি, পিনাকির কি হলো হঠাৎ করে? তখন অফিসার বলে, আপনারা চিন্তা করবেন না, ওনাকে আমরা হসপিটালে শিফট করছি, আর গরম তো, সবাই অনেক অসুস্থ হয়ে পড়ছে, আপনারা ভাববেন না, ওনার কোনো কিছুই হবে না।
তখন দাদু বলে, আচ্ছা অফিসার, আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? তখন অফিসার বলে, হ্যাঁ ভাববেন না, আমরা আছি তো, আমরা ওনার ভালো চিকিৎসা করাবো। তার পরের দিন দেখা যাবে কোর্টে কেসটা ওঠে। এদিকে জজ সাহেব আসে আর এসেই বলে, আপনারা কোর্টের কার্যক্রম শুরু করুন। তখনই দেখা যাবে মধুরা ম্যাম বলে, ইওর অনার, এখানে রয়্যান চ্যাটার্জি বাড়ির সবাইকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। ওনাদেরকে শুধু শুধু হয়রানি করা হচ্ছে ইওর অনার। এসব কিছু ভিত্তিহীন। তখনই দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলে, ম্যাডাম, আপনি ভিত্তিহীন কি করে বলছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। এখানে ওনাদের বিরুদ্ধে অনেক রকম মামলা উঠেছে, অভিযোগ এসেছে, আর বিদেশে পালিয়ে যাওয়ার সময় পুলিশ অফিসার নিজে ওনাদেরকে ধরেছে। তখনই মধুরা ম্যাম বলে, মিথ্যে কথা ইওর অনার, ওনারা কোনো রকম কোনো পালানোর চেষ্টা করেনি আর পালিয়ে যেতেও চায়নি। তখন দাদু বলে, দেখেছো কিভাবে মামলাটাকে সাজানো হচ্ছে? তখনই দেখা যাবে জজ সাহেব সবটা শুনতে থাকে। ওইদিকে মধুরা ম্যাম বলে, ইওর অনার, এখানে সবকিছু হলো সাজানো নাটক, সবকিছু বানানো। তখনই মৌলি তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে বাণীকে সাক্ষী হিসাবে নেয় মধুরা ম্যাম। তখন বাণীকে মধুরা ম্যাম বলে, আচ্ছা বাণী চ্যাটার্জি, আপনি সেই সময় কোথায় ছিলেন? তখন বাণী বলে, আমি বাড়িতেই ছিলাম। তখন মধুরা ম্যাম বলে, সবাইকে যে পুলিশ গ্রেপ্তার করলো, সবাই আপনারা কোন এয়ারপোর্টে ছিলেন? তখন বাণী বলে, এয়ারপোর্টে থাকবে কেন, সবাই ড্রয়িং রুমে ছিল, বাড়ি থেকেই ধরেছে। তখন সেই বিরোধী পক্ষের উকিল বলে, আসলে সবাই বিদেশ পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন সাথী আর ঈশানী বলে, কিভাবে মিথ্যে কথা বলা হচ্ছে? তারপর দেখা যাবে বিরোধী পক্ষের উকিল জজ সাহেবের হাতে টিকিট ধরিয়ে দেয় আর বলে, এই হলো সবার নামে কাটা টিকিট। তখন মধুরা ম্যাম বলে, টিকিট কাটা যেতেই পারে, কিন্তু ভিসা, ভিসা কোথায়? ওইদিকে মৌলি বিক্রম দেবকে বলে, সবকিছু আপনি করেছেন তাই তো? তখন জজ সাহেব বলে, দেখুন, আপনি যথাযথ প্রমাণ দিন। তখন বাণী বলে, ইওর অনার, এই সব কিছু মিথ্যে, সাজানো, বানানো এসব। ওনারা কোথাও পালাতে চেয়েছিলেন না। তারপরেই সেই পুলিশ অফিসারকে ডাকে মধুরা ম্যাম আর জিজ্ঞাসা করে, আপনারা আপনারা ওনাদেরকে কোথা থেকে অ্যারেস্ট করেছেন? তখন অফিসার বলে, ওনারা বাড়িতেই ছিলেন, আমরা শুনেছিলাম ওনারা নাকি পালানোর চেষ্টা করছে। তখন মধুরা ম্যাম বলে, আচ্ছা ওনাদের সঙ্গে লাগেজ ব্যাগ কয়টা ছিল? তখন অফিসার বলে, কিছুই পাইনি আমরা। তখন মধুরা ম্যাম বলে, ইওর অনার, এটা সম্পূর্ণ মিথ্যে, সাজানো একটা নাটক, শুধুমাত্র সবাইকে ফাঁসানোর জন্যই। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, আচ্ছা আপনি আর কোনো প্রমাণ থাকলে বলুন। তারপর দেখা যাবে বিরোধী পক্ষের উকিলকে একদম বসিয়ে দেয় সবাই। তারপর বিরোধী পক্ষের উকিল শিবনাথ রয়কে কাঠগড়ায় ডাকে। তখন শিবনাথ রায় বলে, এসব কিছু মিথ্যে সাজানো ইওর অনার, আমি সবসময় সৎ ব্যবসা করেছি, আমি কোনো রকম অসৎ ব্যবসা করিনি। তারপর দেখা যাবে সেই ব্যাংকের ব্যাংকের ম্যানেজারকে ডাকা হয় কাঠগড়ায়। তখন ব্যাংকের ম্যানেজার আর্যর নামে মিথ্যে কথা বলে, যে নতুন নতুন অ্যাকাউন্টার আমাদেরকে টাকা দিয়েছিল মুখ বন্ধ করার জন্য, ওনারা লোন শোধ করতে পারছে না। তখনই বাণীকে মধুরা ম্যাম বলে, আর্য কোথায়? আর্যর কথা তো আর্যকেই বলতে হবে যে আর্য এরকম কিছু করেনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।